নবকে একদমই আশা করেনি সে। পেছন থেকে একজন সার্ভেন্ট দৌড়ে এসে থামালো তাদের সামনে। হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, সরি স্যার, আমি খাবার দিতে গিয়েছিলাম। এই সুযোগে ম্যাম দরজা খুলে পেয়ে দৌড়ে পালিয়ে এলো। আই এম রিয়েলি সরি স্যার। নব অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো মোমের দিকে। তা দেখে মোমের কলিজার পানি শুকিয়ে এলো। কি হিংস্র চাহনি নভের! কিছু বলার সুযোগ দিল না মোমকে। হাত ধরে টেনে নিতে লাগলো। মোমো ছাড়ার পাত্রী নয়। হাত মুচড়াতে মুচড়াতে বলল, ছাড়ুন আমায়, আমায় যেতে দিন এখান থেকে। আমি এখানে কিছুতেই থাকবো না, বাড়ি যাব আমি। হাত ছাড়ুন বলছি। কে শোনে কার কথা! নব রুমে এনে ফ্লোরে ছুঁড়ে ফেলল মোমকে। দরজাটা ভেতর থেকে আটকে দ্রুত এগিয়ে এলো মোমের দিকে। মোম খাটের কোণায় নিচে বসে আছে। নব গিয়েই মোমের স্নিগ্ধ কেশগুলো মুঠোবন্ধি করলো। সাথে সাথেই মোম ব্যথায় কুকড়িয়ে উঠল। আহ, লাগছে আমার, চুল ছাড়ুন। নভের রাগ আকাশ তুঙ্গে। দাঁতে দাঁত চেপে বলল, এত শখ না পালানোর? খুব শখ। তুই আমার কবল থেকে পালাবি, এই অবয়ব রায়নিশের কবল থেকে? বলতে বলতে মোমের চুল টেনে মাথাটা একটু পেছনের দিকে এলিয়ে দিল। মোমের চোখের বাঁধ ভাঙল। ব্যথা সহ্য হচ্ছে না আর। নিজের হাত দিয়ে নভের হাত ছাড়ানোর চেষ্টাও করছে, তবে কিছুতেই শক্তিতে কুলাচ্ছে না। প্লিজ আমার চুল ছাড়ুন, ভীষণ লাগছে আমার। নভের রাগ তরতর করে বেড়েই চলছে। লাগছে না? এইটুকুতেই লাগছে? লাগুক, আরও লাগুক। এবার বোস তুই পালানোর ফল। বলতে বলতেই আরো শক্ত করে চেপে ধরল মোমের চুলের মুঠি। মোমের চিৎকার কে শোনে! পাগলের মতো চেঁচাচ্ছে ও। কি অসহ্য যন্ত্রণা! মোম জ্ঞান হারালো। মাথাটা এলিয়ে পড়ল খাটের উপর। নবেতে আরো রেগে গেল। গদগদ করতে করতে দড়ি নিয়ে আসলো। মোমের হাত আর পা দুটো বাঁধতে বাঁধতে বলল, খুব পালানোর শখ না তোর? আজ থেকে এভাবে বেঁধে রাখবো তোকে, দেখি তুই আবার কি করে পালাস। উঠে গিয়ে সেন্ট্রাল টেবিলে 2-3টা লাথি মেরে নিজের রাগ কমানোর চেষ্টা করলো। তবে কিছুতেই যেন কমছে না তা। তাকালো মোমের দিকে। কি নিশ্চিন্তে মেয়েটা ঘুমাচ্ছে। সহ্য হলো না নভের। এগিয়ে গিয়ে ডাকতে লাগলো মোমকে। তবে মোমের কোনো হেলদোল নেই। বিরক্ত হয়ে মোমের গালে দুটো থাপ্পড়ও মারল নব। বেশ অনেকক্ষণ পর মোমের নড়চড় হলো। চোখ বন্ধ অবস্থায় কুঁচকে আছে। ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে তার। অস্থির হয়ে উঠছে সে। হাত পায়ের বাঁধন ছাড়ানোর চেষ্টা করছে। বিড়বিড় করে কিছু একটা বলছে। নভ্র কুঁচকে কানটা এগিয়ে নিল মোমের দিকে। শুনতে লাগলো মোমের নীরব আর্তনাদ। আহ, আমায় বাঁচতে দাও। আমায় এত তাড়াতাড়ি মেরো না আল্লাহ, আল্লাহ মেরো না আমায়। আর কিছুদিন বাঁচাও আমায় আল্লাহ। আহ, আমি আর পারছি না আল্লাহ, আল্লাহ। নভের কপালে চিন্তার ছাপ ফুটে উঠল। এমন করছে কেন মেয়েটা? কি হয়েছে ওর? ঘাড় ধরে সোজা করলো মোমকে। এই মেয়ে, কি হয়েছে? এমন করছো কেন? এনি প্রবলেম? মোম আধো আধো চোখ খুলল। বারবার বাধা হাতটা ছাড়ার চেষ্টা করছে। টিকে থাকার আপ্রাণ চেষ্টা করছে। তবে শেষ রক্ষা আর হলো না। আবারও চোখ বুঝে ঢলে পড়ল নভের বুকের উপর। নভ বুঝতে পারছে না কি হচ্ছে। নিঃশ্বাসের গতি বেড়ে যাচ্ছে তার। মোম তার বুকে ঢলে পড়তে পিছে হাত দিয়ে জড়িয়ে নিল মোমকে সে। বেশ কিছুক্ষণ কাটল। মোম শান্ত হয়ে পড়ে আছে নভের বুকে। নভ চুপ হয়ে গেছে। কেন যেন তার বুকটা ধক ধক করছে। কি করবে ভাবছে। রাগটা এতক্ষণে কমে গেছে। ভাবতে ভাবতে আনমনে পেট থেকে হাতটা উঠিয়ে মোমের গলা বেয়ে ডান পাশে কানের নিচে আসতেই ভ্রু কুঁচকে এলো নভের। হাতে কি লাগলো এটা? তরল, আঠালো। কি এটা? ঘাড় নামিয়ে নিজের হাতের দিকে তাকাতেই বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল নভের। রক্ত? রক্ত কোথা থেকে এলো? বলতে বলতেই মোমের ঘাড়ের দিকে তাকালো। কান থেকে রক্ত গড়িয়ে ঘাড় গলা সব ভরে যাচ্ছে মোমের। নব অবাক হয়ে বলল, এই মেয়ে, এই! বলতে বলতেই মোমের মুখটা নিজের বুক থেকে ওঠাতেই কলিজা কেঁপে উঠল তার।
এটা কি করে হলো? মোমের নাক কান মুখ থেকে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছে, এমনকি দু চোখের কার্নিশ পেয়েও ঝরছে ঘন লাল রক্তের রং। থমকে গেল নব, মুহূর্তে জ্ঞান শূন্য হলো, নিজেকে কেমন পাগল পাগল লাগছে। এটা এটাকে কি করে হলো? এই শুনছো? ওঠো, এই মেয়ে, চোখ খোলো। এই ওঠো না, এই মেয়ে, এই মোম, ওঠো, চোখ খোলো প্লিজ। আপনার কি হয় উনি মিস্টার ব্যানিশ? ডক্টর সোহানের কথায় তার দিকে ফিরে তাকালো নব, তবে উত্তর দিল না। ডক্টর আবার প্রশ্ন করলো, কি নাম ওনার? এবার নব ভাবতে লাগলো। নাম কি যেন একটা নাম, একটু আগেও তো ডাকলাম, কি নাম যেন? সে কি, আপনি ওনার নামও জানেন না? থেমে গেল নব, হালকা রাগ দেখিয়ে বলল, এত কিছু জানার কোনো প্রয়োজন আমার নেই ডক্টর, ওর কি হয়েছে সেটা বলুন। ডক্টর সোহান হাঁপ ছাড়ল। সে চিনে এই অবয়ব প্রায়ানিশকে, এই যে কোনো কথার উত্তর দেবে না তা ভালোই বুঝতে পারছে। বেশি প্রশ্ন করে নিজের প্রাণ হারানোর কোনো প্রয়োজন নেই। আপাতত উনি ঠিক আছে, আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। কিন্তু হঠাৎ এমনটা কেন হলো? আমি শিওর নাই, তবে মনে হয় ওনার মাইগ্রেশনে কোনো প্রবলেম আছে, আর তাই হয় মাথায় চাপ অনুভব, মস্তিষ্ক থেকে রক্তক্ষরণ হয়েছে। নব ফ্রু কুচকাল। মাইগ্রেনের প্রবলেম? কি প্রবলেম? সেটা তো আমি ঠিক বলতে পারছি না, আপনি পারলে একটু হাসপাতাল থেকে ওনার সিটি স্ক্যান করে নেবেন। আর হ্যাঁ, খেয়াল রাখবেন ওনার। বলতে বলতে উঠে রিসর্ট ত্যাগ করলো ডক্টর সোহান। নব ধীর পায়ে এগিয়ে গিয়ে বসলো মোমের পাশে, মুখে স্পষ্ট চিন্তার ছাপ। মোমের ব্যাপারটা খোলাসা হচ্ছে না তার কাছে। মোমের থেকে চোখ সরিয়ে নিজের দিকে তাকালো নব। শার্টে এখনো ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। আবার তখনকার মোমের মুখটা ভেসে উঠল চোখের সামনে। সাথে সাথে চোখ বুজে ফেলল নব। কেন যেন ভাবতে পারছে না মোমের এমন মুখশ্রী। একটা নিঃশ্বাস ফেলে উঠে গেল চেঞ্জ করার জন্য। ভেজা ভেজা চোখে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে মোম। মাথার যন্ত্রণা এখনো আছে, তবে অতি স্বল্প, সহনীয় যাকে বলে। মাথায় ঘুরপাক খাচ্ছে নভের কথা। লোকটা এমন কেন? খুব ভয়ঙ্কর। মোম কি করে থাকবে এর কাছে? নব তো মোমের যন্ত্রণা বোঝে না, বোঝার চেষ্টাও করে না। ধুর, সে কেন চেষ্টা করবে বোঝার? এমনটা কখনো হয় নাকি? নব তো তাকে নিজের প্রয়োজনে এখানে এনে রেখেছে, প্রয়োজন মিটলেই ছেড়ে দিবে। আচ্ছা, এই প্রয়োজনটা কি আদৌ মিটবে? আব্বু কি পারবে এই কয়েক মাসের মধ্যে 16 লক্ষ টাকা জোগাড় করতে? কি করে পারবে? তাদের অবস্থা যে এতটাও সচ্ছল নয়। তাহলে কি মোমের জানান দেওয়া অসহনীয় মৃত্যুটা এই বদ্ধ রিসোর্টেই ঘটবে? আব্বু, আম্মি, ভাইয়া আমার লাশটা দেখতে পারবে তো? আমি কি আর কখনোই তাদের চোখের দেখা দেখব না? বিষাদ ভরা ভাবনার মাঝে ভেসে এলো এক নরম মোলায়েম পুরুষালী কণ্ঠ। উঠে গেছো? এখনো কষ্ট হচ্ছে মাথায়? ঘাড় ঘুরিয়ে তাকালো মোম। নব তার পাশেই দাঁড়িয়ে। ইস, এই নবকে কি স্নিগ্ধ দেখাচ্ছে। চোখে ব্যাকুলতা মিশ্রিত চাহনি, সুপ্ত ইচ্ছে মোমের উত্তর জানার। কণ্ঠে মোলায়েম ভাবটা। সদ্য গোসল করার ফলে ভেজা চুলগুলো কপালে লেপ্টে আছে, ঠোঁট দুটো গোলাকার গোল গোল করে হালকা খোলা। ইস, কি চকলেটি। কিন্তু এই লোকটা তো সবসময় এমন থাকে না। কি ক্ষতি হয় নিজেকে, নিজের এই কিউটনেসটা, ফেসটা সবসময় সবার চোখের সামনে হ্যাঙ্কারে ঝুলিয়ে রাখলে? তা নয়, চোখে লাল করে ভূতের মতো তাকিয়ে গিলে খাওয়া লোক নিয়ে থাকে সব সময়, একদম ভ্যাম্পায়ার টাইপ। কি হলো মেয়ে, মাথায় কি এখনো যন্ত্রণা করছে? মোম ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো, কাতর কণ্ঠ নিয়ে বলল, আমি বাড়ি যাব প্লিজ। নব চুপ করে তাকিয়ে রইল মোমের দিকে। এই মেয়ে এত যাই যাই কেন করে? নবকে হৃদয় ফেলবে বলে? আচ্ছা, জয়নাল সাহেব যদি টাকাটা দিয়ে ফেলে তাহলে কি আমি ওকে ছেড়ে দেব? না না, কেন ছাড়বো? ছাড়বো না, নিজের নীরব নওয়াজ রাজ্যে লুকিয়ে রাখবো। আচ্ছা, এই মেয়ে থাকতে চাইবে আমার কাছে? এই প্লেবয় টাইপ নষ্ট ছেলেটাকে পছন্দ হবে তার? কি হলো? আমায় বাড়ি দিয়ে আসুন। ঘোর কাটল নভের।
ছি ছি, কী সব ভাবছি। একে আমার কাছে কেন রাখবো? কাজ শেষ তো এও চলে যাবে। নভ, কী সব ভাবছিস তুই? জাস্ট থ্রো ইট ইন ডাস্টবিন। নব শান্ত স্বাভাবিক স্বরে বলল, তোমার বাবা তোমায় আর ওই বাড়ি নিতে চায় না, তাই এখান থেকে যাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও মেয়ে। মোম যেমন অবাক হলো। আব্বু সত্যি এমনটা চায়, কিন্তু কি করে? তাহলে কি আব্বু অনুমান বুঝে গেছে যে আমার জন্য এত কিছু করা সবই বৃথা? কাঁদল না মোম, কণ্ঠে কঠোরতা এনে বলল। আমি আব্বুর সাথে কথা বলতে পারি? নব তাকালো মোমের মধুময় মুখের দিকে। না করার ইচ্ছে জাগলো না আর। মেয়েটা যে এমনি মোহ দিয়ে নভের সামনে উপস্থিত। একটু পর নব পকেট থেকে ফোন বের করলো। মোম উঠে বসতে চাইলো, নব বাধা দেয়। উঠতে হবে না, শুয়ে শুয়ে কথা বলো। মোম মানলো, এমনিতেও তারও খুব ক্লান্ত লাগছে, তাই আর উঠল না। নব ফোন লাগালো জয়নাল এহসানকে। রিসিভ হতেই বলল, জয়নাল সাহেব। জি সালাম স্যার। সালাম জয়নাল সাহেব, আমার টাকার ব্যবস্থা হয়েছে। জি মানে ইয়ে স্যার, আর কিছুটা সময়। আপনার মেয়ের সাথে কথা বলুন। কি একটা মেয়ে বানিয়েছেন, সারাক্ষণ বাচ্চামো করে। আরে এর জন্য তো আমার পেশেন্সের টেস্ট দিতে হচ্ছে। আসলে স্যার আমার একটু এরকমই। বুঝলাম, এবার কথা বলুন। বলেই ফোনের লাউডস্পিকার দিল, মোমের সামনে ধরলো। মোম অশ্রুসিক্ত নয়নে তাকালো ফোনের দিকে, কাতরতায় ভরা কণ্ঠে বলল। আব্বু, জয়নালের মনটা হু হু করে কেঁদে উঠল। আজ দুদিন মেয়ের এই ডাকটা শুনতে পায়নি। মেয়ের মুখের মাদলে হাসিটাও দেখেনি এই অভাগা বাবা, যার জন্য তার পদ্ম ফুলের মতো একমাত্র দুহিতাটা অবয়ব নামক এক বিভীষিকাময় মানবের হাতে পড়েছে। সত্যি বাবা হিসেবে সে সব দিকেই ব্যর্থ। মেয়ের এই কণ্ঠটা যে আর কিছুদিনের ক্ষণস্থায়ী, তা যেন মানতে চাইছে না এই আকুল পিতৃমন। তার একটা মাত্র সোনার সোহাগা মেয়ে যে আর কিছুদিনের মধ্যেই তলিয়ে যেতে চলেছে এক গভীর সমুদ্রের ন্যায় উত্তাম মহলে, যে মহল থেকে চাইলেও আর তাকে ফিরিয়ে আনা যাবে না। চাইলেও বাবার আকুল হৃদয় তাকে হাসি মুখে বুকে জড়াতে পারবে না। পারবে না মেয়ের অপরূপ কেশগুলোতে নিজের ক্ষয়ে যাওয়া রুক্ষ হাতটা সযত্নে বুলিয়ে দিতে। এই কঠিন সত্যিটাকে মিথ্যা বলে দাবি করতে ইচ্ছে হলো জয়নাল এহসানের। কেমন আছিস মা? মোম চুপ রইল। জয়নাল আবার তার আদরে কণ্ঠে ডাকলেন, আম্মি জান। তুমি কেন আমার জন্য এতগুলো টাকা নিলে আব্বু? মারে, তোর এই অদম বাবাটা যে চেয়েও কিছু করতে পারছে না। আমি সব শোধ করে তোকে আবার ফিরিয়ে আনবো আম্মি জান। মিথ্যে আস্থা কেন দিচ্ছ আব্বু? আমি জানি তুমি আমায় আর নিতে চাও না তোমাদের কাছে। ও বাড়ি আর আমার নয়। জয়নাল বুঝে গেল তার মেয়ে ইতিমধ্যেই জেনে গেল বিষয়টা। নির্বাক হয়ে শুনতে লাগলো মেয়ের অন্তর নিংড়ানো কথাগুলো। ওই লোকটার সাথে বিয়ে দিয়েও তো তাড়াতেই চেয়েছিলে, তা যখন হলো না তখন এই ফন্দি আব্বু। কেন আব্বু? আমি কি বলেছিলাম আমার জন্য এত কিছু করতে? আচ্ছা, আমি কি তোমাদের কাছে খুব বেশি কিছু চেয়ে ফেলেছি যে আমায় এভাবে দূরে সরাতে চাইলে? জয়নাল দুপাশে মাথা নেড়ে চোখ খিচে বন্ধ করে রাখল, তবে গলা দিয়ে আর না শব্দটা উচ্চারণ করার মতো শক্তি পেল না। সে যে আজ বাবা হিসেবে অক্ষম। কটা দিন তোমাদের সাথে হেসে খেলে থাকতে চেয়েছিলাম আব্বু। আমিকে জড়িয়ে ধরে ঘুমোতে চেয়েছিলাম। আর কটা দিন তোমার সাথে রৌদ্রময় বিকেলে বারান্দায় বসে খুশ মেজাজে খোশ গল্প করতে চেয়েছিলাম। ভাইয়ার সাথে আরও কয়েকটা দিন রিকশায় ঘুরে ভেলপুরি খেতে চেয়েছিলাম। আর তো মাত্র কটা দিনের ব্যাপার ছিল, পারতে না তোমরা সহ্য করে নিতে? আমি এতটাই অপ্রয়োজনীয়? যাওয়ার সময় হওয়ার আগেই তাড়িয়ে দিচ্ছ। জয়নাল আর পারল না। লোকে বলে পুরুষ মানুষ সহজে কাঁদে না, কিন্তু তার পিতৃ হৃদয় আর নিজের কান্না আটকাতে পারল না। ব্যর্থ বাবা সে। বাকি বাবাদের মতো তার পুতুলের মতো মেয়েটার সুপার হিরো হতে পারল না তিনি। এই আক্ষেপ যে কোনো দিনও আর পূরণ হওয়ার নয়। মোম শুনছে তার নিথুর বাবার অন্তরের কান্না।
খুব করে অনুভব করছে তার আব্বুর চোখ বেয়েও নোনা জল পড়ছে। তবুও নিজেকে শান্ত রেখে মম বলল। আব্বু, জয়নাল নিজের কান্না আটকানোর চেষ্টা করে বলল। বল আম্মি জান। কিছুদিন পর আমার শেষ স্তম্ভটা তোমাদের বাড়ির পাশে জায়গা পাবে তো? জয়নাল আর পারল না, ব্যথাতুর কণ্ঠে বলে উঠল। মা। মমের শান্ত কণ্ঠ। বলো আব্বু। জয়নাল উত্তর খুঁজে পেল না, তবে এই দিকে এতক্ষণ কৌতূহল নিয়ে মম আর জয়নালের সব কথা শুনলেও মমের শেষ কথাটা যেন কেন পছন্দ হলো না নভের। কিছুটা রাগ নিয়ে মমের হাত থেকে ফোনটা হালকা টান দিয়ে বলল। এই মেয়ে, এসব বলার জন্য ফোন দিয়েছি তোমায়। মম ফোনটা শক্ত করে ধরে বলল। আর একটু প্লিজ। কণ্ঠ কাতরতায় থামল নব, সম্মতি দিল কথা বলতে। মম আবার ফোনে মনোযোগ দিল। আমায় এতদিন মিথ্যে বললে কেন আব্বু যে আমার জন্য তেমন কিছুই খরচ হয় না? আর বলিস না আম্মি জান, আর না। টাকাগুলো শোধ করবে কিভাবে? সুদ করব মা, আমি সব সুদ করে দিব। আমার নামে জমিটা। না আব্বু, একদম না। ওটায় হাত লাগাবে না, ওটা আমাদের শেষ সম্বল আব্বু। আমি না হয় থাকবো না, তাই বলে তুমি ভাইয়ার হকটা নষ্ট করো না প্লিজ। কিন্তু আম্মি জান তুই। আর কত করবে আমার জন্য? প্রয়োজন নেই আর। অনেক তো করলে। তুমি এই লোকটার টাকা শোধ দিয়ে আর কারোর থেকে আমার জন্য টাকা চাইবে না বলে রাখলাম। আমার দিব্যি তোমায়। রাখছি আমি, ভালো থেকো। আমি কেউ দেখে রেখো। চেষ্টা করবো যাতে আর কখনোই না ফিরি তোমাদের নিরে। আমার আধার বাড়িটাই বেশ আমার জন্য। রেখে দিল মোম। ওদিকে আত্মা নিংড়ানো কান্না বেরিয়ে এলো এক ব্যর্থ বাবার বুক চিরে, যার অসহনীয় যন্ত্রণা শুধু তিনি নিজেই অনুভব করতে পারছেন, আর কেউ না, কেউই না। কারণ তিনি যে ওই মোমের মতো মেয়েটার বাবা। কেটে গেল আরও কয়েকটা দিন। এই কটা দিনে নভের অজানা অনুভূতিগুলো আরও কিছু ধাপ এগিয়ে গিয়েছে। নিজের কাছেই নিজেকে অচেনা লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নিজে প্রশ্ন করছে, এটা কি সেই অবয়ব রায়ানিস? আগের মতো এখন আর ক্লাব পাব ভালো লাগে না। অফিস শেষে মনে হয় এখন আমার গন্তব্য রিসোর্টের 9 তলার ওই কর্নার রুমটা, যেখানে গেলে দেখবে কাঙ্ক্ষিত মুক্তি। ডাগর গরম কৌতূহলী দুটো চোখ দেখলে নাইট ক্লাবের উইস্কির বোতলের কথা আর মনে পড়ে না। ওই মেয়েটার চিকন কণ্ঠনালী নাড়িয়ে বলা কোমল কথাগুলি শুনলে মনে হয় যেন ক্লাবের ডিস্কো সংগুলো খুবই নগণ্য। রুমের দরজা খুলে ওই মেয়েটার বিছানায় পড়ে থাকা মোলায়েম শাড়ি জড়িত শরীরটা দেখলে মনে হয় প্রতিদিন রাতের স্মার্ট সুন্দরী রমণীগুলোর দেহ কোনো কাজেই আসে না। এসবের কারণ নভের অজানা। নিজের অবাধ্য অনুভূতিগুলোকে বাধা দিতে গেলেও তারা যেন আরও আশকারা পেয়ে বসে। তাই প্রথম কদিন বাধা দেওয়ার চেষ্টা করলেও এখন আর করে না। ভাবে মেয়েটা চলে গেলেই তার মোহ কেটে যাবে, আর এমন কিছুই হবে না। রাত প্রায় 12টা। ড্রিম লাইটের নীলছে আলোয় বিছানায় ভাসমান হয়ে আছে দুটো অর্ধনগ্ন শরীর। নব ব্যস্ত তার আজকের বেড পার্টনারকে খুশি করতে। সে রমণীয় আপ্রাণ চেষ্টা চালাচ্ছে নিজেকে নভের সামনে সর্বোচ্চ তুলে ধরতে। দুজনই মত্ত এক রঙ্গলীলায়। হঠাৎ খাটে থাকা নভের ফোনটা শব্দ করে বেজে উঠল। এতে খানিক বিরক্তই হলো দুজন, পাত্তা দিল না। মত্ত হলো নিজেদের কাছে। আবার বাজলো ফোনটা। বিরক্ত হয়ে উঠে এলো নভ। ফোন হাতে নিতেই ভাসমান হলো চেনা পরিচিত টেলিফোন নম্বরটি। হ্যাঁ, মোমের রুমের টেলিফোনটি। দুদিন আগেই দেওয়া হয়েছে, তবে এই দুদিনে মোম একবারও নভকে ফোন করেনি। এতে নভেরও কোনো হেলদোল নেই। তবে এখন কেন ফোন করছে? রিসিভ করলো নভ। হালকা রাগান্বিত কণ্ঠে বলল। কি হয়েছে? ভেসে এলো মোমের উতলা কণ্ঠ। নভ বুঝতে পারছে মোম ঘন ঘন শ্বাস নিচ্ছে। কোথায় আপনি? আপনার শার্ট এখানে কেন রেখে গেলেন? নভ যেন এবার একটু বেশি বিরক্ত হলো। এই কথা বলার জন্য এখন ফোন করলে ইডিয়েট?